আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজবাড়ী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জনাব মোহাম্মদ আশরাফ হোসেন খান। তোমাদের আজকে আলোচ্য পাঠের বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসা হিসাবের শেষাংশ। আমি পূর্বে আরো 3টা ক্লাস নিয়েছি, শ্রেণীপাঠ নিয়েছি, আশা করছি তোমরা সেগুলো দেখেছো। আজ আমরা যে অংশটুকু নিয়ে আলোচনা করব সেটা হলো অংশীদারি ব্যবসায় সমন্বয় সংক্রান্ত বিষয়। সমন্বয় সংক্রান্ত বিষয় আমরা কিভাবে দেখব, কি কি হয় সে তার আগে আমরা আমাদের স্লাইড গুলো একটু রেডি করে আসি। তোমরা দেখছো যে আমরা স্লাইডে ক্লাস নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপেক্ষা করো, একটু স্লাইড গুলো দেখো। আমরা যেহেতু পাওয়ার পয়েন্টে নেই, এই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হয় 1-2 মিনিট। একটু অপেক্ষা করো, আমরা ছবিগুলো রেডি করে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি। তোমরা একটা ফুলের শুভেচ্ছা দেখতে পাচ্ছ। এবার আমার নাম দেখছো, জনাব মোহাম্মদ আশরাফ হোসেন খান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। আমার মোবাইল নম্বর হলো 01715399216। যে কোনো কোয়ারি থাকলে তোমরা মোবাইলে আনসার দেওয়ার আমরা চেষ্টা করে থাকি, যদিও এক্ষেত্রে অনেকভাবে সফল হওয়ার সুযোগগুলো আমাদের কম, যেহেতু লিমিট বিষয় থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার একটা সমস্যা দেখবো এবং তার সমাধান কি হয় সেটা নিয়ে আলোচনা করব। লাভ লোকসান সমন্বয়। অঙ্কটার মধ্যেই কোথায় যেন একটু, শব্দটার মধ্যেই কোথায় যেন সমন্বয় করার প্রয়োজন হচ্ছে, মানেইটা হলো কোথায় একটা অসমন্বয় আছে। এটা একটু প্রথমে তোমার ধারণা রাখতে হবে। তাহলে অসমন্বয়টা কি আছে? সাধারণত আমরা কি করি, লাভ লোকসান, অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করি, তারপরে মূলধন হিসাব তৈরি করি, অথবা প্রয়োজন যদি হয় তাহলে চলতি হিসাব তৈরি করি। সাধারণত এই 3টাই খতিয়ান আমাদের করে থাকি। আর 3টা খতিয়ানের যে সমস্ত উপাদানগুলো আমাদের অঙ্ক বা অঙ্ক এই সমস্যার মধ্যে থাকে, সমাধান করে থাকি। এবারে দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানে সাধারণত এই নিট লাভ, মোট লাভ এই সংক্রান্ত কাজকর্মগুলো একজন হিসাব রক্ষক করে থাকে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো অংশ ভুলক্রমে বা যেভাবে হোক বাদ পড়ে যেতে পারে। তাহলে কি হতে পারে? বাদ পড়ে যেতে পারে, অথবা নতুন করে সিদ্ধান্ত নেওয়ারও অনেক সময় প্রয়োজন হতে পারে, যে নতুন করে সিদ্ধান্ত নেওয়া। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা কি অংশীদারদের আবন্টন হিসাব করেছি, লাভ লোকসান আবন্টন হিসাব যেটা, মূলধন করেছি, চলতি হিসাব সব করার পরে দেখা গেল কিছু অংশ বাদ পড়ে গেছে। তো হিসাব বিজ্ঞানে কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে হিসাব বিজ্ঞানে কোন উপাদান যদি ভুল হয় তাহলে কলম দিয়ে ক্রস করে কেটে দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা কি করি, যেহেতু জাবেদা ভিত্তিক, যদি একই জাবেদা হয় তাহলে যে পরিমাণ টাকা কম হয়েছে সম পরিমাণ আর একটা জাবেদা তৈরি করে দেয়, আর যদি বেশি হয়ে যায় তাহলে উল্টো জাবেদা করে বিয়োগ করে দিই। এক্ষেত্রেও আমাদের কোনো ব্যতিক্রম ঘটেনি। আমরা দেখবো, আগে সমস্যাটা দেখি। তাজিন ও ফারহানা দুধ ব্যবসায় দুজন অংশীদার। 2013 সালের 31শে ডিসেম্বর তারিখে তাদের উত্তোলন ও মুনাফার অংশ, মনে রাখতে, উত্তোলন ও মুনাফার অংশ সমন্বয় করার পর, তার মানে সরি, উত্তোলন আর মুনাফার অংশটা কিন্তু অঙ্কের মধ্যে এনে অংশের লাভ লোকসান আবন্টন মূলধন করার পরে যে ব্যালেন্স সিডি অর্থাৎ সমাপনী যে দাঁড়িয়েছে হলো 60,000 টাকা, 50,000 টাকা। পরে দেখা যাচ্ছে যে ভুল হয়ে গেছে অথবা বাদ পড়ছে। কি বাদ পড়ছে? মূলধন আর উত্তোলনের উপর যে সুদ ধরতে হবে এবং তাজিনকে যে মাসে 300 টাকা করে বেতন দেওয়া হবে, এটা দেওয়া হয়। তাহলে আমরা কি করব? পূর্বের যে উপাদানগুলো একবার অন্তর্ভুক্ত করা হয়েছে অঙ্কের মধ্যে, সেটা আমরা আর আনবো না। এখন কি যে অংশগুলো বাদ পড়ছে শুধু সেটা দিয়েই করবো। এখানে আরেকটা প্রবলেম দাঁড়াচ্ছে, তারা সমান হারে মুনাফা আমরা বন্টন 32,000 টাকা নিজেদের মধ্যে ভাগ করে, নিট লাভ হয়েছে 32,000 টাকা। অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল সবারই উভয়ই 600 টাকা, 6,000 টাকা করে। সুপ্রিয় শিক্ষার্থী পর্যন্ত অংশীদারদের প্রাথমিক মূলধন নির্ণয় করতে বলছে। প্রত্যেক অংশীদারদের সমন্বিত লাভ বা ক্ষতির অংশ নির্ণয় করতে বলছে। প্রত্যেক অংশীদারের সমন্বিত ক্ষতির অংশ 3,900 টাকা ধরে সমন্বিত মূলধন প্রস্তুত করতে বলছে। এখানে একটা বিষয় জড়িত আছে, সমাপনী মূলধন কাকে বলে। আবার মূলধনের উপর যে সুদ ধরতে হবে, কখনো সমাপনী মূলধনের উপর সুদ ধরতে না, সুদ ধরতে প্রারম্ভিক মূলধনের মধ্যে। প্রারম্ভিক মূলধন তো আমাদের নেই, তাহলে বের করে নিতে হবে। তাহলে সমাপনী মূলধন আমরা পেয়েছিলাম যে আকারে, একই সমপরিমাণ উল্টো আকারে আমাদের প্রারম্ভিক মূলধন বের করতে হবে। তাহলে আমরা নিচে এটা বের করি, ক অংশ। সমাপনী মূলধন 60,000 এবং 50,000। উত্তোলন আমরা কি করেছিলাম? বাদ দিয়েছিলাম, এবার যোগ করব। কারণ উল্টো ক্রম না হলে হবে না তো। কারণ সমাপনী থেকে প্রারম্ভিকে যাও, প্রারম্ভিকের সঙ্গে যা যা যোগ করা হয় তা এখন বিয়োগ করব, আর যা যা বিয়োগ করা হয়েছিল তা এখন যোগ করবো। সহজ নিয়ম, মনে রাখলে এরকম হয়ে যাবে।
তা উত্তোলন আমরা যোগ করছিলাম, এবার আমরা বাদ দিচ্ছিলাম, আমরা যোগ করবো। মুনাফার অঙ্ক কিন্তু সবসময় যোগ করতে হয় মূলধনের সঙ্গে, এখন আমরা বাদ দেবো। 32,000 টাকা ছিল, দুজনের সমান অংশ ভাগ করে দিলাম। তাহলে যোগ বিয়োগ করে দেখা গেল যে তাজিনের মূলধনের পরিমাণ 50,000 টাকা, ফারহানের মূলধনের পরিমাণ, ফারহানের মূলধনের পরিমাণ 40,000 টাকা। আমরা সাধারণত পূর্বে যে সমস্যাগুলো দেখেছিলাম, এই 40,000 আর 50,000 টাকা কিন্তু আমাদের অঙ্কে ছিল। আমরা এই 60,000 টাকা 50,000 টাকা সবার শেষে যে তৈরি করেছিলাম, এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা এবার দেখব অংশীদারদের লাভ ক্ষতি কিভাবে তৈরি করা হয়েছে। যেহেতু পূর্বে আমরা বলেছি যে উপাদানগুলো একবার সমন্বয় এবং অন্তর্ভুক্ত করা হয়েছে, অন্তর্ভুক্ত করে সেগুলো আমরা আনবো না। আমাদের তাহলে প্রয়োজন হবে কি মূলধনের সুদ নির্ণয় করেন। মূলধনের সুদ সহ প্রারম্ভিক মূলধনী 50,000 টাকা, 40,000 টাকা যদি সুদ ধরি আমরা 2,500 টাকা 2,000 টাকা পাবো। কার উপর ধরলাম? আমরা আবার দেখি 50,000 টাকা এবং 40,000 টাকার উপর। উত্তোলনের উপরে আমরা উত্তোলন প্রত্যেক অংশীদারি 6,000 টাকা উত্তোলন করছে। তা যেহেতু সুদের পরিমাণ দেওয়া আছে, সময় দেওয়া নাই, তাহলে গড় হারে 6 মাস, তাহলে 150 করে হয়ে গেল। তাজিনের বেতনও কিন্তু আমরা অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত করিনি। তাজিনের যে বেতনটা সেটা কিন্তু অন্তর্ভুক্ত করিনি। তাহলে তাজিনের বেতন এখন আমরা দিয়ে দিলাম। আমরা দেখছি যে সাধারণত ক্রেডিট পাশে বেশি হয়, এখানে উল্টো ক্রম হয়েছে। আমরা ডেবিট পাশে বেশি দেখছি, 8,100 টাকা বিয়োগ করার পর 7,800 টাকা থাকলো। এটাকে আমরা সমান অংশে ভাগ করলাম। এটা কি দাঁড়ালো? ক্ষতির অংশ দাঁড়ালো। খেয়াল করবে সাধারণত অন্যান্য অংশে লাভের অংশ হয়, এখানে কিন্তু ক্ষতির অংশ হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু ঘতে কি চেয়েছিল? মূলধনদের অংশীদারদের সমন্বিত মূলধন। তো শব্দটা এখানে একটু মনে রাখতে হবে, সমন্বিত মূলধন। কারণটা হলো পূর্বে যে মূলধন ছিল সেটা মূলধন, এখন যদি করা হয় যেহেতু সমন্বয় করার পরে মূলধন দ্বারা, এই জন্য এটির নাম সমন্বয়িত মূলধন। ব্যালেন্স শিক্ষা বিডি হলে এটা কিন্তু সমাপনী মূলধন, মনে রাখতে হবে। এটা কিন্তু সমাপনী মূলধন, অর্থাৎ যেখান থেকে শেষ করছিল সেখান থেকে আবার শুরু করতে হবে। শুরু থেকে আর শুরু করা যাবে না। যেহেতু আমরা সমাপনী মূলধন দিয়ে শেষ করছিলাম, আমরা এটা দিয়ে এখন আবার শুরু করব। মূলধনের সুদ আমরা বসালাম, বেতন যার যার করে বসালাম। ক্ষতির অংশগুলো যেহেতু লাভের অংশ এই পাশে আসে, ক্ষতির অংশ এই পাশে, উত্তোলনের সুদ বসালাম। আমাদের জের বেরোয় গেল। এখন আমাদের ব্যালেন্স সিটি হওয়ার কথা ছিল এত টাকা। তাহলে আমরা আবার একটু দেখে আসি। ব্যালেন্স সিটি আমরা হয়ে গেছিল 60,000 আর 50,000, কিন্তু হবে হলো 60,000 আর 47,950। এটা হওয়ার কথা ছিল, হয়েছিল না। এজন্য আমরা আবার নতুন করে বের করলাম। শুভ শিক্ষার্থীবৃন্দ, আমরা গণনাগুলো দেখি। এখানে গণনাগুলো আমরা আগেই বলেছি, উত্তোলনের সুদ নির্ণয়, ক্ষতির অংশ এখানে দেখিয়েছি। তোমরা এটা বাসায় ভালো করে দেখবে। তোমরা আমার ক্লাসগুলো ভালো করে খেয়াল করবা। যদি ভালো করে খেয়াল করো তাহলে নিশ্চয়ই তুমি বাড়িতে এগুলো প্র্যাকটিস করলে সবগুলো ঠিক মতো করতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলাদা একটা সমস্যা দেখব। নতুন সমস্যা কি হয়েছে দেখি। সুরভি, আইবি, নাফিসা, তিনজন। পূর্বে দেখছিলাম দুজন অংশীদার, এখানে তিনজন। একটি অংশীদার ব্যবসা, তিনজন অংশীদার। তাদের মুনাফা বন্টন অনুপাত ছিল হলো 3-2 এবং 1 অনুপাতে। তাহলে 3 ভাগ 2 ভাগ মোট হলো আমাদের 6 ভাগ। 6 ভাগ করে একজনের 3 ভাগ নেবে, একজন 2 ভাগ নেবে, আরেকজন 1 ভাগ নেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2013 সালে 31 ডিসেম্বর তারিখে উত্তোলন, বেতন ও মুনাফার অংশ সমন্বয় করতে হবে। এই তিনটা কিন্তু আমাদের অঙ্কে আসবে না। তাদের মূলধনের উদ্বৃত্তের পরিমাণ ছিল হলো, সমাপনী মূলধন ছিল 71,000, 54,000 এবং 43,000। পরবর্তীকালে দেখা গেল মূলধনের সুদের উপর 10% সুদ ধরেনি। তাহলে এখন আমাদের নতুন করে অঙ্ক করতে হবে, যেহেতু সমন্বয় করতে হবে। অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল 5,000, 4,000, 3,000। নাফিসা মাসিক 500 টাকার মাসিক বেতন পায়। উত্তোলন মূলধনের সমন্বয় করে বেতন সমন্বয় করার পর কারবারের মুনাফার পরিমাণ নির্লাভ দাঁড়াইছিল এতটুকু। তাহলে বেতন সমন্বয় করার পর যেহেতু যেগুলো সমন্বয় পর সেটা আসবে, বেতন আমরা অঙ্কে আনবো না, কিন্তু মূলধনের উত্তোলনের সুদ আমাদের আসবে। উত্তোলনের সুদ আমরা নির্ণয় করি। কত ছিল? উত্তোলন কই আমরা দেখি, 5,000, 4,000, 3,000 আমরা নির্ণয় করেছি। 6 মাস গড় মাস হারে আমাদের 6 মাসের সুদ আমরা এখানে নির্ণয় করছি, যেহেতু কতে উত্তোলনের সুদ চেয়েছিল। তোমরা একটু দেখো, 5,000 টাকা নির্দিষ্ট সময় যদি দেওয়া না থাকে তাহলে উত্তোলনের উপরে আমরা গড় হারে 6 মাসের সুদ ধরবো। এটা একটু মনে রাখতে হবে তোমাদের। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখছি খ অংশ, কিছু অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয়। আমরা আগেই বলেছি উল্টো ক্রম। সমাপনী মূলধন আমাদের 71,000, 54,000, 43,000 ছিল। উত্তোলন যেহেতু বাদ দিয়েছিল, এখন আবার যার যার ঘরে যার তারটা যোগ করবো। যার অংশ তার ঘরেই আছে, দেখো একটু খেয়াল রাখো। বেতন আমরা যোগ করেছিলাম, এখন বেতন বাদ দেবো। কার বেতন? শুধু একজনের, নাফিসার। মুনাফার অংশ
48,000 টাকা আমরা যোগ করেছিলাম, এখন বাদ দেবো। যোগের জিনিস বিষয়গুলো বিয়োগ করব আর বিয়োগের বিষয়গুলো যোগ করব। তোমরা নিশ্চয়ই এর আগে দেখছো বা জানছো বা মনে আছে, নিশ্চয়ই তোমরা এটা পারবা। তাহলে এই 48,000 টাকা আমরা 6 ভাগ করে, একজনের 3 ভাগ, একজনের 2 ভাগ, একজনের 1 ভাগ, তাহলে 8,000 টাকা করে একজনের 2 ভাগ। শোনো আমরা দেখছি, দেখে আমাদের প্রারম্ভিক মূলধন বের করলাম, কত করে হয়েছে? 52,000, 42,000 আর 32,000। এখন এই 52,000, 42,000 এবং 32,000 টাকার উপরে কিন্তু আমরা প্রারম্ভিক মূলধনের সুদ যদি নির্ণয় করার প্রয়োজন হয়, সেটা সুদ নির্ণয় করবো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন লাভ লোকসান সমন্বয়, লাভ লোকসান সমন্বয় দেখছো। আমাদের যে অংশ দুটো বাদ পড়ছে সে দুটো, আমাদের মূলধনের সুদ 3টা। কার উপর ধরবো? 52,000, 42,000 আর 32,000 টাকার উপরে শতকরা হারে 5% ধরলে আমাদের এই টাকাগুলোই হয়। উত্তোলনের সুদ আমরা পূর্বে নির্ণয় করে নিয়েছি, ক অংশে ছিল সেটা আমরা এখানে দেখিয়েছি। আমরা আবার দেখে আসি। এই যে উত্তোলনের সুদ আমরা মূলধনের সুদ নির্ণয়ের শেষে দেখিয়েছি, তোমরা দেখছো 5,200, 4,200, 3,200। ক্ষতির অংশ ওইখানে দেখে নাও, একজনের 4,000, একজনের 2,000, একজনের 4,000, 6,000, মোট 12,000। এইভাবে আমরা নির্ণয় করেছি। এখন দেখি আমরা ক্ষতির খরচগুলো এই পাশে আর লাভগুলো এই পাশে, আয়গুলো এই পাশে। খরচ হয়েছে 12,600 আর আয় হয়েছে 600, বাদ দিলে 12,000 টাকা থাকে। 12,000 টাকা আমরা এখন এই 3-2-1 অনুপাতে ভাগ করে দিলাম। একজনের 6,000, একজনের 4,000, একজনের 2,000 আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা গণনা এখানে দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা এই একটা অঙ্ক দেখলাম, আমরা সর্বশেষ আরেকটা অঙ্ক দেখব। লাভ লোকসান সমন্বয় সংক্রান্ত আজকের 3টা অঙ্ক। বুধ শুক্র দুজন অংশীদার 2014 সালে 31শে ডিসেম্বর তারিখে উত্তোলন মুনাফার অংশ কি কি? উত্তোলন ও মুনাফার অংশ সমন্বয়ের পর তাদের মূলধনের পরিমাণ দাঁড়ায় 55,000, 45,000 টাকা। এই দুটো কাজ করা হয়েছে। পরে দেখা গেল যে মূলধন আর উত্তোলনের উপরে যে সুদ ধরতে হবে, শুক্রর যে বেতন দিতে হবে, সেটা হিসাবভুক্ত হয়নি। তারা আরো বলছে যে তার সমান হারে মুনাফা 12,000 টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। অংশীদারদের প্রত্যেকে উত্তোলন করেছিল 5,000 টাকা। উত্তোলনের 1 বছরের সুদ নির্ণয় করতে হবে বলে দিয়েছে। যেহেতু উল্লেখ করা থাকলে আর আমাদের এখানে 6 মাস 3 মাসের অন্য কোনো সংজ্ঞা আসবে না। উল্লেখ করা জিনিসগুলো, উল্লেখ যেটা করা থাকে সেটাই আমাদের করতে হবে। শুভ শিক্ষার্থী, কিন্তু তোমরা অঙ্কটা আবার একটু মনোযোগ দিয়ে পড়ে নাও, তোমরা এটা করতে পারবা নিশ্চয়ই। এবার দেখি কতে অংশীদারদের বার্ষিক উত্তোলনের পরিমাণ চেয়েছে, উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করতে বলছে। লাভ লোকসানের সমন্বয় হিসাব করতে বলছে। আমরা একটু আলাদা একটা অঙ্ক দেখাচ্ছি যে কিভাবে জাবেদা দেখাতে হয়। কিসে মূলধনের সুদ, মুনাফা বা ক্ষতির অংশ, বেতন, উত্তোলনের সুদ সংক্রান্ত যে জাবেদা হয়, তা যেহেতু আমরা আগেই বলেছিলাম জাবেদায় সংক্রান্ত জাবেদাই আমাদের এখানে মুখ্য বিষয়। জাবেদা থেকে খতিয়ানে আমরা সরাসরি খতিয়ান করছি, এই জন্য জাবেদার কোনো বিষয় আমাদের অনেক সময় আসে না। শুধু শিক্ষার্থীবৃন্দ, কতে চেয়েছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি অংশীদারদের উত্তোলনের সুদ একবার সরাসরি কাটা হয়েছে 1 বছরের। আমরা পূর্বের অঙ্কগুলো সময় উল্লেখ করা ছিল না বিধায় 6 মাসের কেটেছিলাম, এখানে কিন্তু সেই সুযোগটা নাই, পুরো বছরে ধরতে হবে। উভয়ের হলো 250 টাকা করে। হতে চাইছিল হলো লাভ লোকসান সমন্বয় হিসাব। তাহলে আমাদের বাদ পড়ছিল কি? মূলধনের সুদ আর উত্তোলনের। খুব সহজ, পূর্বের ন্যায়। তাহলে মূলধনের সুদ আমরা এখানে বসালাম। মূলধনের সুদ আমাদের নির্ণয় করে আসতে হবে একইভাবে। এই যে প্রাথমিক মূলধন, সমাপনী মূলধন দেওয়া আছে, উত্তোলন কি করছিলাম আগে, যেহেতু বাদ দিয়েছিলাম এখন যোগ করবো। মুনাফার অংশ যেহেতু যোগ করেছিল এখন বাদ দেবো। মুনাফার অংশ 12,000, উভয়ের সমান অংশ ভাগ করে নিলাম। তাহলে 54,000, 44,000 টাকা। 54,000 আর 44,000 টাকার মূলধনের সুদ নির্ণয় করে একজনের 2700, আরেকজনের 2200। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তোমরা এই টেস্টটা একটু ভালো করে দেখে নাও যে কিভাবে নির্ণয় করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখছো হিসাব বিজ্ঞান অংশীদারি ব্যবসায় অঙ্ক, সমন্বয় সংক্রান্ত বিষয় নিয়ে অঙ্ক। আমরা পূর্বের পেজে আবার চলে যাই। তাহলে মূলধনের সুদ 4,900। শুক্রের বেতনও আমরা নেওয়া হয়েছিল, শুক্রের বেতন নিলাম। উত্তোলনের সুদ আমাদের আয়গুলো আছে এই মাত্র দুটো, উভয়ের 2,500 টাকা করে, সরি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ক্লাসের অবশিষ্টাংশ তোমরা দেখতে পেলে এতক্ষণ। আমরা আশা করছি যে এখান থেকে উপকৃত হবে। আমরা অংশটা আমি আবারও দেখানোর একটু চেষ্টা করছি, কারণ আমাদের ইন্টারাপ্ট হয়েছে হলো নেটওয়ার্কগত বিষয়।
তোমরা একটু দেখো। অংশীদারদের বার্ষিক মূলধনের সুদ নির্ণয় করতে বলছে। ক অংশে আমরা মূলধন নির্ণয় করছি। আমাদের আবন্টন হিসাব তৈরি করতে বলছে, খুব সহজ, পূর্বের নাই। আমাদের মূলধনের যেটা মূলধনের হিসাব, মূলধনের সুদ নির্ণয় এখানে আমরা করেছি, এখানে উত্তোলনের সুদ নির্ণয় করেছি, উত্তোলনের সুদ এখানে নির্ণয় আমরা করছি, তুমি দেখতে পাচ্ছ। মূলধনের সুদ আমরা যেখানে নির্ণয় করছি প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কিভাবে বের করতে হয় ইতিমধ্যে তোমরা জেনে গেছো। সমাপনী মূলধন, যে উপাদানগুলো যোগ ছিল সেটা বাদ যাবে, যেটা বাদ ছিল সেটা যোগ যাবে। এই জন্য উত্তোলন আমরা বিয়োগ করছি, এখন যোগ করছি। মুনাফার অংশ আমরা সমানভাবে ভাগ করছি, যেহেতু অংশীদারের মধ্যে সমান অংশ বলা আছে। 12,000 টাকা 6,000 করে আমরা ভাগ করে নিয়েছি। প্রারম্ভিক মূলধন পাইলাম 54,000 এবং 44,000। এখানে আমরা 5% কেটেছি, 2700 টাকা এবং 2200 টাকা। এটা দিয়ে আমরা লাভ লোকসান হিসাব করেছি। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে খরচগুলো আছে খরচের জাবেদাগুলো করে। এখানে মূলধনের সুদ কে ক্রেডিট করা হয়েছে, যেহেতু আমাদের খতিয়ান থেকে আসছে, আর লাভ লোকসান সমন্বয় হিসাবে ডেবিট করা হয়েছে। এখানে আমাদের ক্ষতির অংশ, যেহেতু ক্ষতি হয়েছে এই জন্য আমাদের ক্ষতির লাভ লোকসান সমন্বয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। ক্ষতির অংশটাকে অর্থাৎ উপাদানগুলোকে আমরা ডেবিট করেছি। বেতন যেহেতু খরচ, এই জন্য আমরা লাভ লোকসান হিসাবকে ডেবিট করেছি, আর সমন্বিত মূলধনকে ক্রেডিট করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিনটা আমাদের খরচ ছিল বা ব্যয় ছিল, কিন্তু একটা ছিল আয়। এই জন্য এই জাবেদাগুলোর উল্টো জাবেদা আমরা দেখতে পাচ্ছি, যে লাভ লোকসান সমন্বয় হিসাবে এখানে ক্রেডিট, আর মূলধনের অর্থাৎ সুদ, যে দুজনের সুদগুলোকে ডেবিট করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করছি আমাদের এই ক্লাসগুলো থেকে তোমরা উপকার পাবা। কারণ হলো, এরকম একটা পরিস্থিতিতে আমরা যে শ্রেণী কক্ষে যে আমরা পাঠদান করে থাকি সেটা সুযোগ হচ্ছে না। আমরা আশা করছি যে এইভাবে তোমরা ক্লাসগুলো নিতে পারবা, ক্লাসগুলো শিখতে পারবা, নিজেদের বাড়িতে যে হোমওয়ার্ক গুলো আছে এটা করতে পারবা। আমার একটা মোবাইল নম্বর আছে 01715399216। আমি আবার বলছি 01715399216। সেখানে যদি ফোন করো, যদি কোনো সমস্যা হয়, স্বল্প আকারে আমরা তোমাদের এই জিনিসগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে, ধর্মীয় কাজে অংশগ্রহণ করবে, কোনো প্রকার কোনোভাবেই কোনো অসামাজিক কাজে অংশগ্রহণ করবে না। বাড়িতে বাবা মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন প্রতিবেশী নিয়ে সুস্থ সুন্দর জীবনযাপন করবে। আমরা এই দ্বিতীয় অধ্যায়ের এই অধ্যায়টা সমাপনী ঘোষণা করছি। আমরা আশা করছি এখান থেকে তোমরা সংক্ষিপ্ত আকারে হলেও নিজেরা একটু করে সম্পূর্ণটা শিখে নেবে। আমি পরবর্তীতে দ্বিতীয় পত্রেরই বেতন মজুরির অংশ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আমরা আশা করছি আমার এই ক্লাসটি উপকার হবে। সর্বশেষ ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে ইনশাআল্লাহ।